আমি প্রথমবার যখন বারাণসীতে এলাম তখন মনে হয়েছিল আমি একটা শহরে ঢুকছি। দুদিনের মধ্যেই বুঝলাম আমি আসলে একটা বহুস্তরীয় পরিবারের ভেতর ঢুকে পড়েছি। আমার নাম ঋতুপর্ণা বসু, বয়স ৩২। কলকাতার উত্তর শহরতলিতে বড় হয়েছি। আমাদের বাড়ি ছিল বই আর নীরবতার বাড়ি। বাবা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান, কিন্তু ইতিহাস নিয়ে তিনি কখনো ঘরে আলোচনা করতেন না, বিশেষ করে যখন বিষয়টা আমার দিদিমা কমলা দেবী বসুর। দিদিমা ছিলেন অদ্ভুত মানুষ। স্বাধীনতা পরবর্তী সময়ে জন্ম তার, কিন্তু মাথার ভেতর ছিল ১৯ শতকের শৃঙ্খলা। তিনি খুব কম কথা বলতেন। আমার ছোটবেলায় দেখেছি তিনি ভোরে উঠে গঙ্গা জল ছিটিয়ে মেঝে মুছতেন, তারপর একটা পুরনো নীল কাপড়ে মোড়া ডায়েরি খুলে বসতেন। বাবা কখনো সেটা ছুঁতেন না। মা সেটা আলমারির ওপরে তাকে তুলে রাখতেন, যেন ওটা একটা ঘুমন্ত সাপ। দিদিমার মৃত্যুর পর বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমি সেই ডায়েরিটা পাই। শেষ পাতায় লেখা ছিল ৩টি লাইন: কাশী বিশ্বনাথ, দক্ষিণ দেয়াল, প্রদীপ নিভে আছে। তারপর ফাঁকা। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন, ওসব পুরনো কথা, প্রয়োজন নেই। কিন্তু ইতিহাসের শিক্ষক মানুষ যখন বলেন প্রয়োজন নেই, তখনই বোঝা যায় সেখানে প্রয়োজন আছে। কাশীতে আমার থাকার ব্যবস্থা করেছিলেন বাবা নিজেই। দুঃসম্পর্কের এক আত্মীয়া মালতী পাণ্ডে। মালতী কাকিমার বয়স প্রায় ৮০। জন্ম কায়স্থ পরিবারে। বাবা ছিলেন পোস্ট অফিসের ক্লার্ক। সংসারে টানাটানি ছিল, কিন্তু পড়াশোনায় তিনি ভালো ছিলেন। বিয়ে হয় ব্রাহ্মণ পরিবারে, শ্যামবিহারী পাণ্ডে, যার পরিবার ৪ পুরুষ ধরে মন্দির সংলগ্ন কাজের সঙ্গে যুক্ত। শ্যামবিহারী কাকাবাবু নিয়মিত আয় করতেন না। কখনো যজ্ঞ, কখনো পূজা, কখনো দান। মাসের শেষে কত টাকা হবে কেউ জানত না। মালতী কাকিমাই সংসার সামলাতেন। হিসেব করে চাল, ডাল, তেল কিনতেন। নিজের গহনা বিক্রি করে একসময় ছেলেকে পড়িয়েছেন। তাদের একমাত্র ছেলে অমিত পাণ্ডে, বয়স ৪০-এর কাছাকাছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। স্থায়িত্ব আছে, কিন্তু বড় কিছু নয়। ছোটবেলায় অমিত দেখেছে মা সংসার বাঁচাচ্ছে, বাবা সামাজিক সম্মান বাঁচাচ্ছেন। সেই থেকেই ওর মধ্যে একটা নীরব দায়িত্ববোধ। কথা কম, কাজ বেশি। অমিতের স্ত্রী শবনম। শবনম লখনৌ মুসলিম পরিবারে বড় হয়েছে। ওর বাবা সিল্ক ব্যবসা করতেন। মা গৃহবধূ হলেও উর্দু কবিতা পড়তেন। শবনম ইতিহাসে মাস্টার্স করেছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অমিতের সঙ্গে আলাপ, ভালো লাগা, ভালোবাসা, তারপর বিয়ে। এই বিয়ে সহজ ছিল না। মালতী কাকিমা প্রকাশ্যে বাধা দেননি, কিন্তু নিঃশব্দে অস্বস্তি পুষে রেখেছিলেন। শ্যামবিহারী কাকাবাবু তখন বেঁচে ছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম আলাদা, কিন্তু সংসার একই। বিয়ের পর শবনম নিজের পড়া বন্ধ করে দেয়। বাড়ির ভেতরে নিজের জায়গা বানাতে সময় লাগে ওর। সে খুব উচ্চস্বরে কথা বলে না, কিন্তু তার চুপ থাকার ভেতরে একটা শিক্ষিত সংযম আছে। এই বাড়িতে কেউ ঝগড়া করে না, কিন্তু নীরবতা খুব জোরে বাজে। আমি যেদিন পৌঁছালাম ভোর তখন পুরোপুরি ফোটেনি। মালতী কাকিমা ইতিমধ্যে উঠেছেন, তুলসীতে জল দিয়েছেন। রান্নাঘর থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ শোনা যাচ্ছে। শবনম ময়দা মাখছে। ওর নামাজ ছেড়ে নেওয়া হয়ে গেছে। আমি দাঁড়িয়ে দেখছিলাম। নতুন মানুষ হিসেবে আমার ভূমিকা তখন পর্যবেক্ষক। মালতী কাকিমা বললেন, এখানে সকাল রান্নাঘর থেকে শুরু হয়, বাইরের প্রশ্ন দিয়ে নয়। এই বাক্যটা ছিল সতর্কতা। এই বাড়িতে প্রশ্ন করার আগে কাজ করতে হয়। পরের কয়েকদিন আমি ওদের রুটিন লক্ষ্য করলাম। ভোর ৫টায় মালতী কাকিমার ঘুম ভাঙে। ভোর ৫:৩০টায় শবনম উঠে অজু করে। ৭টায় অমিত নাস্তা খেয়ে বেরিয়ে যায়। দুপুরে বাজারের হিসেব করা হয়। বিকেলে পাশের বাড়ির শ্রীবাস্তব কাকিমা এসে আড্ডা দেন। রাতে টিভিতে খবর, কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা নয়। আমি ধীরে ধীরে কাজ ধরলাম। সবজি কাটা, থালা বাসন ধোয়া, বাজারে যাওয়া।
এই বাড়িতে অতিথি হয়ে থাকা যায় না বেশি দিন, মানুষ হয়ে উঠতে হয়। তৃতীয় দিনে অমিত আমাকে লঙ্কা মোড়ে নিয়ে গেল। চায়ের দোকানে ও নিয়মিত যায়। ওখানে আমাদের সঙ্গে আলাপ হলো তন্নি সিং এর। তন্নি সিং একজন স্থানীয় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। বাবা রেলে চাকরি করতেন, মা স্কুল শিক্ষিকা। তন্নি ছোটবেলা থেকেই দেখেছে কিছু ঘটনা সংবাদপত্রে আসে না, বিশেষ করে যেগুলো ধর্ম আর রাজনীতির মাঝখানে আটকে থাকে। তন্নি আমাকে দেখে বলল, আপনি কমলা দেবীর নাতনি? আমি চমকে উঠেছিলাম। ও জানলো কি করে? তন্নি বলল, दीदी यहाँ जो गुम हो जाता है वो हमेशा मरता नहीं। আমি বুঝলাম দিদিমার গল্প এখানে অচেনা নয়। কয়েকদিন পর আমি গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। ভিড় এড়িয়ে দক্ষিণ দিকটা খুঁজছিলাম। দক্ষিণ দিকের দেয়ালে আলো কম পড়ে। সেখানে একটা পুরনো প্রদীপ ঝুলছে, কালচে, ব্যবহারহীন। পণ্ডিত হরিশঙ্কর ত্রিপাঠী দূরে দাঁড়িয়েছিলেন। তার পরিবার 4 প্রজন্ম ধরে এখানে পুরোহিত। তিনি সংস্কৃত পড়েছেন, কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মেলাতে পারেননি পুরোপুরি। তার মেয়ে স্নেহা লখনৌতে আইন পড়ছে। স্নেহা বাবাকে বলেছে, আমি পুজো করব না, আমি আইন পড়ব। এই কথা হরিশঙ্করের ভেতরে কোথাও কাঁটা হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই প্রদীপ চলে না কেন? তিনি প্রথমে বললেন, পরম্পরা है। তারপর একটু থেমে বললেন, कुछ बातों को जलने नहीं दिया जाता। আমি বুঝলাম এটা ধর্মীয় উত্তর নয়, এটা সামাজিক উত্তর। আমি ধীরে ধীরে লক্ষ্য করতে লাগলাম, শবনম মাঝে মাঝে পুরনো ইতিহাসের বই পড়ে। মালতী কাকিমা দেখেও কিছু বলেন না। অমিত অফিস থেকে ফিরে কখনো চুপ করে বারান্দায় বসে থাকে, মোবাইল হাতে, কিন্তু স্ক্রিন অফ থাকে। একদিন শবনম আমাকে বলল, তুমি কি জানো কমলা দেবী এখানে কিছুদিন ছিলেন? আমি থমকে গেলাম। ও জানে? শবনম বলল, মা একবার বলেছিলেন, তখন বুঝিনি, এখন বুঝি। কিছু গল্প ইচ্ছে করে অর্ধেক রাখা হয়। মালতী কাকিমা সেই কথা শুনে চুপ করে রইলেন, কিন্তু তার চোখের ভেতর অস্বস্তি দেখেছিলাম। কোনো ঝড় আসেনি, কোনো নাটকীয় ঘটনা ঘটেনি, কিন্তু বাড়ির বাতাস বদলাচ্ছিল। আমার উপস্থিতি যেন পুরনো স্তরগুলো আলগা করে দিচ্ছিল। দিদিমার ডায়েরির ফাঁকা জায়গাটা এখন আর কাগজে নেই, এটা মানুষের ভেতরে। মালতী কাকিমার নীরবতা, শবনমের অপ্রকাশিত পড়াশোনা, অমিতের চেপে রাখা সংশয়, তন্নির না ছাপা খবর, হরিশঙ্করের না জ্বালানো প্রদীপ, সব মিলিয়ে বুঝলাম এই প্রদীপটা শুধু পিতলের নয়, এটা একটা সিদ্ধান্ত। আর সিদ্ধান্তগুলো একদিন না একদিন আলো চাইবেই। সকালের শব্দ দিয়ে এই শহর নিজেকে চিনিয়ে দেয়। প্রথমেই শোনা যায় হাঁড়িতে জলের ফুটন্ত আওয়াজ, তারপর দূরে কারো শঙ্খ, তারপর গলির ভেতর দিয়ে দুধওয়ালা সাইকেলের ঘন্টা। আমি এখন এই শব্দগুলোর সঙ্গে ঘুম ভাঙাই। মালতী কাকিমার ঘর থেকে কাশির শব্দ আসে, বয়সের কাশি, নিয়মিত। তারপর তার পায়ের স্যান্ডেলের শব্দ। তিনি তুলসীর সামনে দাঁড়ান, জল দেন, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ শোনা যায় না। শবনম একটু পরে ওঠে। ওর চলাফেরা খুব নিঃশব্দ। অজু করার সময় টুকটাক জলের শব্দ হয়। ও নামাজ পড়ে, তারপর রান্নাঘরে ঢুকে চুলা চালে। আমি প্রথম কয়েকদিন শুধু দেখতাম, এখন আমি পাশে দাঁড়াই, পেঁয়াজ কাটি, আলু ধুই। শবনম কখনো সরাসরি চোখে তাকায় না, কিন্তু কাজের ফাঁকে জিজ্ঞেস করে, চা খাবে? এই চা খাবে এটাই এখানে গ্রহণ করার প্রথম ধাপ। কিন্তু বাড়ির প্রতিটা জিনিস তার নিয়ন্ত্রণে। কোন দিনে কোন ডাল রান্না হবে, কোন দোকান থেকে চাল আসবে, কার সঙ্গে কতটা দূরত্ব রাখা হবে, সব তিনি ঠিক করেন। একদিন দুপুরে তিনি আমাকে ডেকে তার ঘরে বসালেন। ঘরটা অদ্ভুতভাবে পরিপাটি। আলমারির ভিতর কাপড় গোছানো, পুরনো ট্রাঙ্কে শাড়ি। তিনি বললেন, তোমার দিদিমা খুব জেদি মানুষ ছিলেন। আমি চুপ করে রইলাম।
তিনি নিজে থেকেই বললেন, সবাই যা মানে উনি তা মানতেন না। এই কথার ভেতরে প্রশংসা ছিল না, অভিযোগও ছিল না, ছিল একটা অসমাপ্ত হিসাব। আমি বুঝলাম মালতী কাকিমা দিদিমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। অমিত সকাল 8টার মধ্যে বেরিয়ে যায়। শার্ট ইস্ত্রি করা, চুল আঁচড়ানো, ওর ভেতরে একটা অভ্যাসগত শৃঙ্খলা আছে। কিন্তু সন্ধ্যায় যখন ফেরে ওর কাঁধ একটু নুয়ে থাকে। ব্যাংকের কাজ এখন আগের মতো নেই, ডিজিটাল লেনদেন বেড়েছে, গ্রাহকদের রাগ বেড়েছে। ও বাড়ি ফিরে প্রথমে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে। আমি একদিন পাশে বসেছিলাম। ও বলল, তুমি এখানে বেশি দিন থাকলে প্রশ্ন বাড়বে। আমি জিজ্ঞেস করলাম, কার প্রশ্ন? ও উত্তর দিল না, শুধু বলল, মা পুরনো কথা ওঠাতে পছন্দ করেন না। আমি বুঝলাম এই বাড়িতেই দিদিমার নাম উচ্চারণ করাও একটা সিদ্ধান্ত। শবনম দুপুরে কাজ শেষ করে মাঝে মাঝে একটা পুরনো খাতা বের করে। আমি একদিন দেখলাম খাতার ভেতরে নোট, মুঘল আমলের স্থাপত্য নিয়ে লেখা। আমি বললাম, তুমি আবার পড়া শুরু করতে পারো। ও হেসে বলল, এখানে পড়ার জন্য আলাদা জায়গা লাগে। কোথায়? ও বলল না, কিন্তু বুঝলাম মাথার ভেতরে জায়গার কথা বলছে। শবনম জানে কমলা দেবী এখানে এসেছিলেন। ও সেটা কারোর সামনে বলে না। ওর কণ্ঠে ছিল নিজের অপূর্ণ পড়াশোনার আক্ষেপ। লঙ্কামোড়ে তন্নির সঙ্গে এখন প্রায় রোজ দেখা হয়। ওর হাতে সবসময় একটা নোটবুক থাকে। তন্নির বাবা রিটায়ার করার পর অসুস্থ হয়ে পড়েন। মা এখনও টিউশন পড়ান। তন্নির সংসারের খরচের বড় অংশ বহন করে। ও বলল, তোমার দিদিমার সময় একটা ঘটনা চাপা পড়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? ও বলল, ঘটনা না, একটা সিদ্ধান্ত। ও বেশি বলেনি, সাংবাদিকেরা সব কথা একদিনে বলে না। ও আগে দেখে তুমি কতটা শুনতে প্রস্তুত। আমি এখন নিয়ম করে যাই কাশী বিশ্বনাথ মন্দিরে। দক্ষিণ দেওয়ালে দাঁড়ালে একটা ঠান্ডা ছায়া পড়ে শরীরে। প্রদীপটা এখনো নিভে, কালচে ধুলো জমা। পণ্ডিত হরিশঙ্কর ত্রিপাঠী আমাকে দেখে চিনে ফেলেছেন। তিনি সরাসরি কথা বলেন না, কিন্তু একদিন বললেন, তোমার দিদিমা প্রশ্ন করতেন। আমি জিজ্ঞেস করলাম, কি প্রশ্ন? কি প্রশ্ন? তিনি বললেন, যে প্রশ্নের উত্তর দিলে অনেকের সুবিধা নষ্ট হয়। এই উত্তরটা বাতাসে ঝুলে রইল। হরিশঙ্করের মেয়ে স্নেহা লখনৌতে আইন পড়ছে। আমি ওর সঙ্গে এখনো দেখা করিনি, কিন্তু প্রায়ই শুনি ও বাড়িতে ফোন করে বাবার সঙ্গে তর্ক করে। ও নাকি বলেছে, আইন আর ধর্ম আলাদা জিনিস। এই বাড়ির প্রজন্ম বদলাচ্ছে, কিন্তু দক্ষিণ দেয়ালের প্রদীপ বদলাচ্ছে না। কোনো বিস্ফোরণ নেই, কোনো নাটক নেই, কিন্তু বাড়ির ভেতরে বাতাস বদলাচ্ছে। মালতী কাকিমা এখন আমাকে একটু বেশি লক্ষ্য করেন। অমিত কথা বলতে গিয়ে থেমে যায়। শবনম মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে। তন্নি কিছু একটা জোগাড় করছে। হরিশঙ্কর চোখ সরিয়ে নেয়। আমি বুঝতে পারছি দিদিমার ডায়েরির ফাঁকা জায়গা শুধু ব্যক্তিগত নয়, এটা সামাজিক। আর এই শহরে যা সামাজিক তা কখনো একা থাকে না। ভোর 4টে নাগাদ আমি প্রথমবার একা বেরোলাম। মালতী কাকিমা তখনও তুলসীতে জল দেননি। শবনমের ঘরে আলো জ্বলেনি। অমিত ঘুমোচ্ছে। গলিটা তখন আধো অন্ধকার। দূরে কোনো এক বাড়ি থেকে শোনা যাচ্ছে ভজনের রেকর্ডিং, হালকা বিকৃত শব্দে। আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম ঘাটের দিকে। সূর্য ওঠেনি এখনো। আকাশে ধূসর আলো, গঙ্গার জল অদ্ভুত স্থির। ঘাটে দু একজন সন্ন্যাসী বসে, কেউ গামছা কাঁধে নিয়ে স্নানের প্রস্তুতি নিচ্ছে, কেউ নিঃশব্দে বসে আছে, যেন জলকেই দেখছে। আমি সিঁড়িতে বসে পড়লাম। এই শহরে সকালে ভিড়ের আগের মুহূর্তটাই সবচেয়ে সত্যি, কারণ তখন কেউ অভিনয় করে না। একজন বয়স্ক মহিলা সিঁড়ি ধরে নামছিলেন। চুল পুরো সাদা, হাতে পিতলের ছোট কলসি। তিনি আমাকে দেখে বললেন, বিটিয়া, পেহলি বার আই হো? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, यहाँ सब कुछ दिखता है पर सब सच नहीं होता।
এই বাক্যটা হালকা হাওয়ার মতো এসে বসলো মনে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি রোজ আসেন? তিনি বললেন, 40 সাল সে। 40 বছর, মানে আমার জন্মেরও আগে থেকে। আমি সিঁড়িতে বসে থাকতে থাকতে দেখলাম তন্নি নেমে আসছে। ওর হাতে ক্যামেরা নেই, নোটবুক নেই। আমি অবাক হয়ে বললাম, তুমি এত সকালে? তন্নি হেসে বলল, সব খবর অফিসিয়াল না। ও পাশে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তোমার দিদিমা একদিন এখানেই বসেছিলেন। আমার বুকের ভেতরটা হালকা টান পড়ল। কখন? প্রায় 35 বছর আগে। আমি হিসেব করলাম, তখন বাবার বিয়ে হয়নি। তন্নি বলল, ওই দিনটার পর থেকেই দক্ষিণ দেয়ালের প্রদীপটা নেভানো। আমি তাকালাম ওর দিকে। ও সরাসরি চোখে চোখ রাখলো না। সেদিন দুপুরে বাড়ি ফিরে দেখলাম মালতী কাকিমা একটু চুপচাপ। আমি বললাম, আজ ঘাটে গিয়েছিলাম। তিনি হাত থামালেন, তারপর বললেন, ঘাটে বেশি ঘোরাঘুরি ভালো নয়। আমি বললাম, দিদিমাও কি যেতেন? এই প্রশ্নে তার চোখে প্রথমবার একটা সরাসরি প্রতিক্রিয়া দেখলাম। রাগ নয়, ভয় নয়, বরং স্মৃতি। তিনি খুব ধীরে বললেন, সব জায়গায় যাওয়ার অধিকার পাওয়া যায় না। এই বাক্যটা হালকা গলায় বলা হলেও তার ওজন ছিল প্রচন্ড। সন্ধ্যায় রান্নাঘরে স্বপ্নম আমাকে বলল, তুমি ঘাটে গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। ও বলল, দক্ষিণ দেয়ালটা একা একা যেও না। আমি চমকে উঠলাম, কেন? ও বলল না, শুধু বলল, এই শহরে পুরনো নিয়মেরও পাহারাদার আছে। স্বপ্নমের কণ্ঠে ভয় ছিল না, ছিল বাস্তবতা। পরদিন সকালে একটা ছোট ঘটনা ঘটল। মালতী কাকিমা তুলসীতে জল দিচ্ছিলেন, আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ তিনি বললেন, তোমার দিদিমা একটা প্রশ্ন করেছিলেন। আমি চুপ করে শুনলাম। উনি জানতে চেয়েছিলেন কেন দক্ষিণ দেয়ালের প্রদীপ কেবল পুরুষ পুরোহিতরাই জ্বালাতে পারে। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। তিনি বললেন, ওই প্রশ্নের পর অনেকেই অসন্তুষ্ট হয়েছিল। তারপর? মালতী কাকিমা সোজা তাকালেন আমার দিকে। তারপর উনি আর এখানে থাকেননি। এই প্রথম দিদিমার অদৃশ্য হওয়ার সঙ্গে দক্ষিণ দেয়ালের সম্পর্ক সরাসরি যুক্ত হলো। এখন বাড়ির ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। অমিত কথা কমিয়ে দিয়েছে। স্বপ্নম আমাকে আলাদা করে চা দেয়। তন্নি কিছু একটা খুঁজছে, সম্ভবত পুরনো রেকর্ড। হরিশঙ্কর ত্রিপাঠী আমাকে দেখে আর চোখ সরান না, কিন্তু কথাও বলেন না। ঘাটের সকালগুলো এখন আর শান্ত লাগে না। জলের স্থিরতার নিচে যেন একটা স্রোত আছে। আমি বুঝতে পারছি এই গল্পে বিস্ফোরণ হবে না, বরং ধীরে ধীরে একটা সামাজিক সত্যি উঠে আসবে। দিদিমার প্রশ্নটা ব্যক্তিগত ছিল না, এটা ছিল কাঠামো নিয়ে। আর কাঠামো যখন প্রশ্নের মুখে পড়ে, তখন শহর নিজেকে রক্ষা করতে চায়। সেদিন সন্ধ্যায় বাড়িতে অস্বাভাবিক কিছু ছিল না। মালতী কাকিমা ডাল নাড়ছিলেন, শবনম ভাত নামাচ্ছিল, আমি কচির লাউ কাটছিলাম। অমিত অফিস থেকে একটু দেরিতে ফিরল। মুখে ক্লান্তি, কিন্তু গলায় একটা কিছু চাপা টান। খাওয়ার সময় আমরা সবাই টেবিলে বসেছি। এই বাড়িতে একসঙ্গে খাওয়াটা একটা নিয়ম, কারোর হাতে ফোন নেওয়া চলে না। ঠিক তখনই অমিত বলল, স্নেহা আসছে দুদিনের জন্য। শবনম একটু তাকালো আমার দিকে। আমি চুপ রইলাম। মালতী কাকিমা খুব স্বাভাবিক গলায় বললেন, ভালো। কিন্তু তার চোখের ভেতর দিয়ে একটা পুরনো স্মৃতি চলে গেল। আমি বুঝলাম এই আগমন শুধু পারিবারিক নয়। পরদিন দুপুরে স্নেহা এলো। সাদা কুর্তা, জিন্স, চুল খোলা, কাঁধে ব্যাগ। ও ঢুকেই মালতী কাকিমার পা ছুঁলো, তারপর শবনমকে জড়িয়ে ধরল। আমার দিকে তাকিয়ে বলল, আপনি ঋতুপর্ণাদি? ওর চোখে কৌতূহল ছিল, কিন্তু তীক্ষ্ণও ছিল। স্নেহা আইন পড়ছে লখনৌতে। ওর মা নেই, ছোটবেলায় মারা গেছেন। হরিশঙ্কর ত্রিপাঠী ওকে বড় করেছেন কঠোর নিয়মে।
কিন্তু স্নেহা বাবার মতো নয়। ও যুক্তি খোঁজে, ও প্রশ্ন করে। সন্ধ্যায় আবার সবাই একসঙ্গে বসেছি। আজ টেবিলে একটু বেশি কথা। স্নেহা বলল, আজ আমি মন্দিরে গিয়েছিলাম। মালতী কাকিমা বললেন, বাবার সঙ্গে? না, একাই। অমিত একটু অস্বস্তিতে নড়ল। স্নেহা বলল, দক্ষিণ দেয়ালের প্রদীপটা এখনো নিভে আছে। টেবিলের উপর একটা হালকা নিস্তব্ধতা নেমে এলো। শবনম আস্তে বলল, ওটা তো পরম্পরা। স্নেহা হেসে বলল, পরম্পরা কি আইনের উপরে? মালতী কাকিমা এবার সরাসরি তাকালেন। সবকিছু আইনে মাপা যায় না। স্নেহা বলল, সবকিছু পরম্পরাতেও আটকে রাখা যায় না। আমি প্রথমবার অনুভব করলাম এই আলোচনাটা শুধু একটা প্রদীপ নিয়ে নয়, এটা উত্তরাধিকার নিয়ে, ক্ষমতা নিয়ে, কাদের প্রশ্ন করার অধিকার আছে সেটা নিয়ে। আমি এতক্ষণ শুনছিলাম। হঠাৎ স্নেহা আমার দিকে ঘুরে বলল, আপনার দিদিমা কি কিছু বলেছিলেন এ নিয়ে? ঘরটা থমকে গেল। আমি বললাম, তিনি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? আমি ধীরে বললাম, কেন ওই প্রদীপ কেবল পুরুষ পুরোহিতরাই চালাতে পারে? স্নেহা চুপ করে গেল। তারপর খুব আস্তে বলল, তো বাত ওহি হ্যায়। মালতী কাকিমা থালা নামিয়ে রাখলেন। পুরনো কথা তুললে কারো ভালো হয় না। স্নেহা এবার স্পষ্ট গলায় বলল, পুরনো কথা চাপা রাখলেও কারো ন্যায়ও হয় না। খাওয়া শেষের পর রান্নাঘরে শবনম আমাকে বলল, আজ যা হলো এটা এখানেই থামবে না? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবো? ও বলল, আমি ভাবি কেউ যদি একবার প্রশ্ন করে সেটা উত্তর চাইবেই। শবনমের নিজের পড়াশোনা থেমে গেছে। ও জানে প্রশ্নের দাম কত। রাতে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম স্নেহা আর অমিত নিচু গলায় কথা বলছে। অমিত বলছে, সবকিছু বদলানো যায় না। স্নেহা বলছে, সবকিছু না, কিন্তু কিছু তো যায়। এই বাড়ির ভেতরে এখন দুই প্রজন্ম মুখোমুখি। একজন শিখেছে মানিয়ে নিতে, আরেকজন শিখেছে প্রশ্ন করতে। আর আমি শুধু দিদিমার ফাঁকা পাতার উত্তর খুঁজছি। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। মালতী কাকিমা তুলসীতে জল দিলেন। শবনম রুটি বেলছিল। অমিত অফিসে বেরিয়ে গেল। কিন্তু সকালের ভেতরে একটা অদৃশ্য তাড়াহুড়ো ছিল। কারণ ঠিক হয়েছে আজ আমরা লাইব্রেরিতে যাব। স্নেহা বলেছিল, মন্দিরে অফিস করে সরাসরি ঢোকা যাবে না, আগে রেকর্ড খুঁজতে হবে। তন্নি যোগ করেছিল, পুরনো কাগজ সবসময় মন্দিরে থাকে না, কিছু শহরের আর্কাইভেও থাকে। দুপুরের দিকে আমরা পৌঁছালাম বারাণসীর এক পুরনো পাবলিক লাইব্রেরিতে। ভবনটা ঔপনিবেশিক আমলের। উঁচু সিলিং, বড় জানালা, ধুলো আর কাগজের মিশ্র গন্ধ। ভেতরে ঢুকতেই শব্দ কমে যায়, যেন দেওয়ালগুলো কথা শুষে নেয়। কাউন্টারের পিছনে বসেছিলেন এক বৃদ্ধ লাইব্রেরিয়ান। চশমার কাঁচ খোলা, কিন্তু স্মৃতি তীক্ষ্ণ। তন্নি বলল, আমরা মন্দির সংক্রান্ত পুরনো প্রশাসনিক রেকর্ড দেখতে চাই, প্রায় 35 বছর আগে। বৃদ্ধ একটু তাকালেন, তারপর রেজিস্টারে তারিখ লিখে আমাদের ভেতরে পাঠালেন। পিছনের ঘরটায় কাঠের আলমারি, প্রতিটায় নম্বর লেখা। স্নেহা তালিকা মিলিয়ে দেখছিল। ওর আইন পড়ার অভ্যাস আছে, নথি পড়তে ধৈর্য লাগে, সেটা ওর আছে। তন্নি পুরনো সংবাদপত্রের বাঁধানো খাতা খুলছিল। আমি দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য খুঁজছি। প্রায় 1 ঘন্টা কিছুই পেলাম না, শুধু ছোটখাটো প্রশাসনিক নোট, দান দক্ষিণা, সংস্কার কাজ, পুরোহিত বদল। তারপর স্নেহা হঠাৎ বলল, এটা দেখো। ও একটা পাতলা রেজিস্টার খুলে রেখেছে। রেজিস্টারের তারিখ 1991 সালের আগস্ট। একটা নোট লেখা, এক মহিলা দর্শনার্থী দক্ষিণ প্রাচীর সংলগ্ন প্রদীপ প্রজ্বলনের অধিকার সম্পর্কে প্রশ্ন তোলেন। বিষয়টি কমিটির বিবেচনায়। নিচে সই, কমিটি সদস্যের কয়েকটি নাম, আর এক কোণে পেন্সিলে ছোট করে লেখা, কমলা দেবী বসু, কলকাতা।
আমার হাত কাঁপলো না, বরং অদ্ভুতভাবে স্থির হয়ে গেল। স্নেহা ধীরে বলল, অফিসিয়াল রেকর্ডে নাম আছে, মানে প্রশ্নটা নথিভুক্ত। তন্নি বলল, কিন্তু সিদ্ধান্তটা কোথায়? পাতা উল্টানো হলো। পরের পাতায় লেখা, প্রদীপ প্রজ্বলন বিষয়ে বর্তমান প্রথা অপরিবর্তিত থাকবে। তারপর আর কিছু নেই। আমি চেয়ারে বসে পড়লাম। এত বছর ধরে একটা প্রশ্ন রেকর্ডে আছে, কিন্তু উত্তর নেই। স্নেহা বলল, এরপর কিছু ঘটেছিল নিশ্চয়ই, কারণ প্রশ্ন নথিভুক্ত হলে সাধারণত আলোচনা হয়। টনি বলল, হয়তো আলোচনা হয়েছিল, কিন্তু প্রকাশ পায়নি। আমি তখন শুধু ভাবছিলাম, দিদিমা কি জানতেন তার প্রশ্ন নথিতে উঠেছে, নাকি তিনি ভেবেছিলেন সব চুপচাপ মুছে গেছে। আমরা যখন বেরোলাম, বিকেল নেমে এসেছে, রোদ নরম। স্নেহা হাঁটতে হাঁটতে বলল, এটা কেবল একটা প্রদীপ নয়, এটা অংশগ্রহণের অধিকার। তন্নি বলল, আর অংশগ্রহণ মানে ক্ষমতার ভাগ। আমি বললাম না কিছু। আমার মাথায় শুধু একটা ছবি, দক্ষিণ দেয়ালের ছায়ায় দাঁড়িয়ে দিদিমা। সন্ধ্যায় বাড়িতে ফিরে মালতী কাকিমার মুখের দিকে তাকালাম। তিনি বুঝতে পারলেন আমরা কিছু পেয়েছি। তিনি শুধু বললেন, সব নথি সব সত্যি বলে না। আমি ধীরে বললাম, কিন্তু নথি মিথ্যেও বলে না। ঘরে নীরবতা নেমে এলো।